এসব লোকদের আমি হাড়ে হাড়ে চিনি। এরা ভাঙবে তবু মচকাবে না। আর এদেরকে কিভাবে ভাঙতে হয় সেটাই গোবিন্দ খুব ভালো করে জানে। কিন্তু এ কিভাবে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না। নদীর ধারের ছোট্ট গ্রাম নোয়াহাটি। সেই গ্রামেই বাস করত গদাধর নামে এক সৎ মানুষ। গ্রামের হাটে হাটে সাইকেল করে মুড়ি, চিড়া আর নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করেই চলত তার সংসার। টাকার অভাব থাকলেও সুখ আর সততার যেন কোনো অভাব ছিল না তাদের পরিবারে। ও বাবা, তোমার এই পুরো সাইকেলটা আর কতদিন চালাবে গো? এটাই করে চলতে চলতে তুমি কখন যে ভেঙে পড়বে বুঝতেই পারবে না। ভেঙে পড়লে আর কি করবো রে মা? এই সাইকেলটাই তো আমাদের সংসারের শেষ ভরসা। এটা করে ফেরি করে করেই তো পেটে দুটো ভাত দিতে পারছি। গদাধর আর বৃষ্টির কথার মাঝেই ঘর থেকে বেরিয়ে এসে তাদের পাশে দাঁড়ালো গদাধরের স্ত্রী সরলা। বাবা মেয়ের সকাল সকাল এমন হাসাহাসি করলে কি পেট ভরবে? বলি, দুটো ভাত তো খেতে হবে নাকি? আসো দেখি, আসো, বারান্দায় এসে বসো, আমি ভাত দিচ্ছি। দুটো গরম ভাত খেয়ে তারপর বেরিও। এখন আর ভাত খাওয়ার সময় হবে না গিন্নে। ও তুমি আর বৃষ্টি মা খেয়ে নাও, আমি চললাম। সে কি গো, না খেয়ে বেরোবে নাকি? না বাবা না, তোমার এভাবে না খেয়ে বেরোনো চলবে না। এভাবে না খেয়ে থাকলে যে পিত্তি পড়বে। আজ একটু তাড়াতাড়ি বেরোতে হবে গো। শুনলাম পাশের গঞ্জে বড় হাট বসবে। সকাল সকাল বেরোলে যদি দুটো বেশি বিক্রি হয়। তুমি গঞ্জের হাটে যাবে? ও বাবা, বলেছিলাম যে তুমি আমার জন্য পাশের গঞ্জের হাট থেকে আজ একটু জিলাপি আনবে। আমার না বেশ কিছুদিন ধরেই জিলাপি খেতে ইচ্ছে করছে। শোনো মেয়ের কথা। হ্যাঁ রে বৃষ্টি, তোর আক্কেলটা আর কবে জাগ্রত হবে রে? দেখছিস যে তোর বাবাও খেয়ে হন্তদন্ত হয়ে কাজে যাচ্ছে, যাতে দুটো পয়সা বেশি আয় হয়, আর তুই কিনা বলছিস জিলিপি আনতে। আমার ভুল হয়ে গিয়েছিল মা, আমি কখনো এমনটা করব না। আহ সরলা, অযথা মেয়েটাকে এভাবে বকছো কেন বলো তো? বাচ্চা মানুষ, ও কি আর এত কিছু বোঝে? তুই কোনো চিন্তা করিস না রে মা, আমি তোর জন্য অবশ্যই জিলাপি আনবো। এমন সময় উঠোনে এসে দাঁড়ালো গদাধরের প্রতিবেশী গোবিন্দ ও বলাই। আরে গদাধর দাদা, আজ তুমি এত সকাল সকাল বেরিয়ে যাচ্ছ যে? আমি তো আরো তোমার সাথে দুটো কথা বলবো বলে এখানে এলাম। তাই নাকি? কিন্তু তুই হঠাৎ আমার কাছে কি জন্য এলি বলতো? কিছু বলবি নাকি? বলবো তো অবশ্যই, আর বলবো বলেই তো সাত সকালে তোমার উঠোনে এসে দাঁড়ালাম। কি বলবি একটু তাড়াতাড়ি বল, আমার আবার এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। জানিসই তো আজ ওই পাশের গঞ্জে বিশাল বড় একটা হাট বসবে। আরে রাখো তো তোমার হাটের কথা, আমি কি বলছি সেটা শোনো। আচ্ছা বল, কি বলবি বল, আমি শুনছি। আর কতদিন এই ভাঙা সাইকেলটা নিয়ে গ্রামে গ্রামে ঘুরবে বলো তো? তার থেকে আমার সাথে ব্যবসা করো, দেখবে দিন শেষে শুধু টাকা আসবে, টাকা। ব্যবসা? তোর সাথে আবার কিসের ব্যবসা রে? সেটা পরে তুমি নিজে বুঝতে পারবে। আগে বলো, তুমি কি আমাদের সাথে ব্যবসাটা করতে রাজি আছো? কেমন ব্যবসা করবে সেটা যদি না বলো, তবে আগেই ব্যবসাটা করতে কি করে রাজি হবে গো ঠাকুরপো? আরে বৌদি, তুমি মেয়ে মানুষ, তোমার আবার এসব ব্যবসায়িক কোথায় আসতে হবে কেন? দাদা তো আছেই, দাদাকেই না হয় বিষয়টা বুঝতে দাও।
গোবিন্দের মুখে এমন একটা কথা শুনে বিরক্ত হয়ে সেখান থেকে হন হন করে হেঁটে হেসেল পাড়ে চলে গেল সরলা। আমি তোর কথাটা শুনলাম রে গোবিন্দ, আমাকে একটু সময় দে, বিষয়টা নিয়ে আমার ভাবতে হবে। ঠিক আছে গো দাদা, তুমি আজ সারাদিন সময় নাও, এরপর সন্ধ্যায় চায়ের দোকানে দেখা করে কি সিদ্ধান্ত নিলে সেটা জানিয়ে দিও। এই বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল গোবিন্দ ও বলাই। আর তাদের বেরিয়ে যাওয়ার সাথে সাথেই সাইকেলে উঠে বসে সাইকেল চালিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল গদাধর। গদাধরের বাড়ি থেকে বেরিয়ে সোজা গ্রামের বড় মাঠটার পাশে এসে দাঁড়ালো গোবিন্দ আর বলাই। মাঠের এক পাশে দাঁড়িয়ে নিচু গলায় নিজেদের মধ্যে কথা বলছিল তারা দুজন। এমন সময় তাদের পাশে এসে দাঁড়ালো নোয়াহাটি গ্রামের মোড়লের চামচা কালু। তা গোবিন্দ দা, কি খবর গো? গদাধর দা কি রাজি হলো তোমাদের কথায়? এখনো পুরোপুরি রাজি হয়নি, তবে আমি জানি বেশি টাকা লাভের আশায় সে ঠিকই রাজি হয়ে যাবে। আমার কিন্তু মোটেও সেটা মনে হচ্ছে না। দেখলে না সে কেমন করে কথা বলল? এসব লোকদের আমি হাড়ে হাড়ে চিনি, এরা ভাঙবে তবু মচকাবে না। আর এদেরকে কিভাবে ভাঙতে হয় সেটাই গোবিন্দ খুব ভালো করে জানে। কিন্তু একটা কথা বলি গোবিন্দ দা, তোমরা যা করবে খুব সাবধানে করবে, বুঝলে? নাইলে এই কথা যদি মোড়লের কানে যায় তখন কিন্তু তোমাদের কেউ বাঁচাতে পারবে না। আরে ধুর, মোড়লে সব জানবে কোত্থেকে? আর তাছাড়া তুই তো আছিসই, জানলেও তুই সবটা সামলে নিবি। সেটা অবশ্য ঠিক বলেছ, তবে আমার ভাগের টাকাটা যেন ঠিকঠাক পাই। আরে বাবা, পাবি পাবি পাবি, তোর ভাগের টাকা কোথাও যাবে না, আগে কাজটা তো ঠিক মতো হোক। তবে আমার আর কোনো সমস্যা নেই। বলাই, কালু, খুব মনোযোগ দিয়ে শোন। আজ রাতেই কিন্তু ওই নকল ঘি আর নকল জুসগুলো গঞ্জে পাঠাতে হবে। বিশেষ করে জুসগুলো পাঠাবি। মনে রাখিস, গঞ্জের হাটে কিন্তু বাচ্চারাও যায়। আর একবার যদি ওই ঘুগুলো গ্রামের মধ্যে কম দামে প্রচার করা যায়, তবে আমাদের ব্যবসা ঠেকায় কে? গ্রামের মানুষগুলো কেমন বোকা, যা দাও তাই খায়। এই চুপ চুপ, এত কথা বলিস না, কেউ শুনে ফেললে কিন্তু বিপদ। সারা দিন গঞ্জের হাটে ফেরি করে ক্লান্ত শরীরে গ্রামের চায়ের দোকানের সামনে এসে সাইকেল থামালো গদাধর। সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে নেমে আসছে চারপাশে। দোকানের ব্রেঞ্চে আগে থেকেই বসে আছে গোবিন্দ, বলাই আর কালু। গদাধরকে আসতে দেখেই যেন খুশিতে চকমক করে উঠল তাদের চোখ। আমি জানতাম গদাধর দাদা, তুমি যে আসবে আমি ঠিক জানতাম। এসো এসো, এখানে এসে বসো। না রে, বসবো না, সারাদিন হেঁটে ঘুরে শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে। বাড়ি গিয়ে চারটা খেয়ে শুয়ে পড়বো। তুই বল, যা বলার তাড়াতাড়ি বল। এত তারা কিসের গো দাদা? আগে এক কাপ চা খাও। ও কেশো, গদাধর দার জন্য এক কাপ গরম চা দে তো। আচ্ছা দিচ্ছি, একটু বসো, এই এক্ষুনি দিচ্ছি। তা গদাধর দা, এই যে সারাদিন এত খাটাখাটনি করলে, এতে কত টাকা রোজগার হলো বলো তো? খুব একটা হয় না রে কালু, তবে যা হয় তা দিয়ে কোনো মতে সংসারটা চালিয়ে নিয়ে যাচ্ছি। আর কতদিন এভাবে চলবে বলো তো? মেয়েটা বড় হচ্ছে,
এরপর তো সংসারে খরচ আরো বাড়বে। এখনো সময় আছে দাদা, আমার সাথে ব্যবসাটা শুরু করে দাও। দেখবে কয়েক মাসের মধ্যেই তোমার ভাগ্য কেমন ঘুরে যায়। সে না হয় বুঝলাম, কিন্তু ব্যবসাটা ঠিক কি সেটা তো আগে বল। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, বলতে পারো স্বল্প পুঁজিতে লাভজনক ব্যবসা। আমার থেকে কম দামে জিনিস নিয়ে গ্রামে গ্রামে বেশি দামে বিক্রি করবে। বাহ, বেশ ভালো তো, কিন্তু জিনিস ভালো হবে তো? এর মাঝে আবার কোনো ভেজাল দিবি না তো? আরে ধুর দাদা, তুমি যে কি বলো না, আমরা ভেজাল দিয়ে জিনিস বিক্রি করব কেন? এসব কিছুই না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। বলাইয়ের কথাটা শুনে খানিকক্ষণ চুপচাপ রইল গদাধর। এইদিকে অভাবের সংসার, মেয়ের ছোটখাটো আবদার, অন্যদিকে সততার পথ। বুকের ভেতর যেন অদ্ভুত এক যুদ্ধ শুরু হলো তার। কি হলো দাদা, এত কি ভাবছো বলো তো? এত না ভেবে কাজটায় হাত দিয়ে দেখো না, দেখবে কয়েকদিনে কেমন সুখের মুখ দেখো। ঠিক আছে, আমি রাজি, তবে আমি কিন্তু তোদেরকে আবারও বলছি, আমি কোনো ভেজালে যাব না। এসব নিয়ে এত ভেবো না তো, সকাল সকাল এসো, তোমাকে কিছু পণ্য দেব। ঠিক আছে। নানা রকম চিন্তা ভাবনা করার শেষে 2টা পয়সা বেশি ইনকাম করার আশায় অবশেষে গোবিন্দের ব্যবসায় জড়িয়ে পড়ল গদাধর। আয়, ঘি লাগবে নাকি? ঘি, খাঁটি গরুর দুধের টাটকা টাটকা ঘি, টাটকা আমের জুস, চকলেট বিস্কুট নেবেন নাকি? নিয়ে যান, নিয়ে যান, সস্তা দামে ভালো জিনিস নিয়ে যান। ও গদাধর বাবা, এক বোতল জুস দিস তো, নাতিটার জন্য নিয়ে যাব। ভালো জুসটা দিবি কিন্তু। এই নিন বুড়িমা, খুব ভালো জুস, একদম টাটকা, আগের দিন বানিয়ে পরের দিন সেটা বিক্রি করি আমরা, কোনো মেডিসিন মেশানো নেই। তাই নাকি? দে বাবা দে, আমাকে তবে 2টো জুসই দে। মেয়ের বাড়িতে যাব, 1 কোটা ঘিও দিস। বুড়িমার কথা মতো তাকে জিনিসগুলো দিয়ে আবারও সাইকেল চালিয়ে সামনের দিকে চলে গেল গদাধর। এইভাবেই গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করতে করতেই কয়েকদিনের মধ্যেই বেশ ভালো পয়সা ইনকাম হলো গদাধরের। অল্প কয়েকদিনে ভালো টাকা পেয়ে খুশির যেন অন্ত নেই তার। গিন্নি, আমার যে কি আনন্দ লাগছে সেটা তোমাকে আর বলে বোঝাতে পারবো না। আমি গোবিন্দকে খারাপ লোক ভেবেছিলাম, কিন্তু সে যে আমার এত বড় উপকার করবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। সবই বিধাতার কৃপায় সম্ভব হয়েছে গো। এতদিন ধরে কষ্ট করছো, উনি হয়তো তোমার কষ্টটা সহ্য করতে পারছিলেন না, তাই এবার তোমার উপর মুখ তুলে চাইলেন। ও বাবা, আজ তুমি আমার জন্য এত বড় জুস এনেছো। আহা, জুসটা কি মজা। খা মা, খা, এখন থেকে আমার বৃষ্টির আর কোনো কিছুর অভাব থাকবে না। আমার বৃষ্টি মা যখন যেটা খেতে চাইবে তাকে আমি তখনই সেটা এনে দেব। সত্যি বাবা, তুমি সত্যি বলছো? সত্যি আমাকে সবটা এনে দেবে? হ্যাঁ রে মা, দেব, পাগলি মেয়ে আমার। হ্যাঁ গো, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো না, বলো, কি বলবে বলো, এত জিজ্ঞাসা করার কি আছে? তুমি যে ব্যবসাটা করছো সেটা পুরোপুরি সত্য না? মানে এত অল্প সময়েই এমন লাভ, আমার না কেমন জানি ভয় ভয় লাগছে। আরে না না, ভয়ের কি আছে? আর তুমি তো ভালো করে জানো আমি কখনো অসৎ পথে হাঁটি না। তবুও গো, আমার মনটা কেমন যেন অশান্ত লাগছে। মনে হচ্ছে খুব বড় বিপদ আসতে চলেছে আমাদের জীবনে। আরে ধুর,
পাগলি, এতদিন গরিব ছিলাম বলে কষ্ট পেয়েছি, এখন দুটো টাকা আসতেই তুমি আবার ভয় পাচ্ছ। এত ভয় পেও না তো। গদাধর সরলাকে শান্ত রাখার চেষ্টা করলেও অজানা আশঙ্কায় কাঁপতে থাকা বুকের ভেতরটা যেন আরো একটু বেশি মোচড় দিয়ে উঠল তার। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই গ্রামে শুরু হলো এক মহা বিপদ। গদাধরের কাছ থেকে কেনা ঘি আর জুস খেয়ে অসুস্থ হয়ে পড়ল গ্রামের কয়েকজন মানুষ। কেউ পেটের যন্ত্রণায় কাতরাচ্ছে, কেউ আবার বমি বমি করে দুর্বল হয়ে পড়েছে। আর তারই বিচার চাইতে গ্রামের সকলে এসে হাজির হলো মোড়লের বাড়িতে। মোড়ল মশাই, আপনি এর একটা বিহিত করুন। দুদিন আগে গদাধরের কাছ থেকে ঘি আর জুস কিনে নিয়ে গিয়েছিলাম মেয়ের বাড়িতে, আর সেই ঘি আর জুস খেয়ে আমার মেয়ের বাড়ির সকলেই অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, আমার বাড়িতেও একই অবস্থা। ওই জুস খেয়ে আমার মেয়েটা সারা রাত বমি করেছে। এসব কি বলছো কি তোমরা? গদাধর এমন কাজ করেছে? হ্যাঁ মোড়ল মশাই, তবে বলছি কি, আমরা তো তাকে সৎ মানুষ বলেই বিশ্বাস করেছিলাম, কিন্তু ওই বিশ্বাসই যেন কাল হয়ে দাঁড়ালো। গ্রামের লোকদের কথাগুলো শুনে রেগে আগুন হয়ে উঠল মোড়ল, আর তার এক পাশে দাঁড়িয়ে থাকা কালুর মুখে ফুটে উঠল চাপা ভয়ের ছাপ। কালু, এই মুহূর্তে গিয়ে গদাধরকে ডেকে নিয়ে আয়। আমি আজই এই ঘটনার বিচার করব। জি জি কর্তা, আমি এখনই যাচ্ছি। মোড়লের বাড়ি থেকে বেরিয়ে দ্রুত পায়ে গ্রামের রাস্তা ধরে হাঁটতে লাগলো কালু। তার মুখ জুড়ে স্পষ্ট ভয়ের ছাপ। রাস্তার পাশে দাঁড়িয়েছিল গোবিন্দ আর বলাই। হন্তদন্ত হয়ে হেঁটে তাদের সামনে গিয়ে দাঁড়ালো কালু, আর কালুকে এমন ঘাবড়ানো অবস্থায় আসতে দেখে চমকে উঠল তারা। কি রে কালু, তুই এমন করে হাঁপাচ্ছিস কেন রে? একে কি হয়েছে রে, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে গোবিন্দদা। ভেজাল ঘি আর নকল জুসের বিষয়ে অনেকেই গিয়ে কর্তার কাছে বিচার দিয়েছে। বলিস কি রে? তাহলে এখন কি হবে না? আরে ধুর, এতটুকু ব্যাপারে এমন ভয় খাচ্ছিস কেন? গ্রামের মানুষ গিয়ে কি আমাদের নামে বিচার দিয়েছে? না, তারা গিয়ে বলেছে গদাধর দাদার কথা। তাহলে এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। উল্টে বিচারে কি হয় সেসব দেখতে থাক, কারণ দোষী তো আমরা নয়, দোষী হচ্ছে ওই গদাধর। চল রে বলাই, চল চল, আমরাও গিয়ে বিচারটা দেখে আসি। চল চল। এই বলেই এক দ্রুত হাসি দিয়ে মোড়লের বাড়ির দিকে হাঁটতে শুরু করলো গোবিন্দ। গোবিন্দকে যেতে দেখে তার পিছু পিছু হাঁটতে শুরু করলো বলাই। সারাদিনের কাজ শেষে বাড়ি ফিরে সবে ভাত খেতে বসেছে গদাধর। এমন সময় তাদের সামনে এসে দাঁড়ালো কালু। গদাধর দা, ও গদাধর দা, এই দেখো, তুমি দেখি খেতে বসেছো। আরে কালু, তুই এই সময়, কিছু হয়েছে নাকি রে? হয়েছে মানে? তুমি যা শুরু করেছো। যাই হোক, কর্তা মশাই তোমাকে এখনই যেতে বলেছে। শীঘ্রই আমার সাথে চলো। সে কি গো, মোড়ল মশাই হঠাৎ এভাবে ডেকে পাঠালেন কেন গো? কিছু হয়েছে নাকি? মানে আমি এত কিছু বলতে পারবো না। তুমি সময় নষ্ট না করে শীঘ্রই আমার সাথে চলো তো দেখি। সে না হয় যাচ্ছি, আগে আমার খাবারটা তো শেষ করতে দে। হ্যাঁ, খাও, জনমের মতো খেয়ে নাও। এরপর তোমাকে না জানি আবার কতদিন জেলের ভাত খেতে হয়। মানে, তুই কি আমাকে কিছু বললি? আরে না না, আমি আবার কি বলবো। তুমি সময় নষ্ট না করে শীঘ্রই চলো তো। কালুর কথা শুনে দ্রুত গতিতে খাওয়া শেষ করেই কালুর সাথে মোড়লের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল গদাধর। হায় বিধাতা, আবার না জানি কোন বিপদ ঘটে। কদিন ধরে মনটা কেমন কুগাইছে।
মোরলের বাড়িতে গিয়ে কি হবে কে জানে। ও মা, কি হয়েছে গো? ওই কাকুরা এভাবে বাবাকে ডেকে নিয়ে গেল কেন? আমি জানি না রে মা, আমি কিছুই জানি না। আর জানি না বলি তো চিন্তায় আমার হাত পা ছিটিয়ে আসছে রে। এত চিন্তা না করে চলো আমরাও মোরলের বাড়িতে যাই। যাবি যাবি বলছিস? ঠিক আছে, তবে চল। মোড়ল মশাই, আপনি নাকি আমাকে ডেকেছেন, কিন্তু কেন? আমি কি কিছু করেছি? তোকে কেন ডাকা হয়েছে সে ব্যাপারে তুই কি কিছুই বুঝতে পারছিস না নাকি? না মোড়ল মশাই, আমি তো কিছু বুঝতে পারছি না। কালু শুধু বলল আপনি নাকি আমাকে জরুরি তলব করেছেন। শুনলাম গ্রামের অনেকেই নাকি তোর বিক্রি করা জুস আর ঘি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। আমার বিক্রি করা জুস আর ঘি খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়েছে? কিন্তু এ কিভাবে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছি না মানে? তোর বিক্রি করা জুস খেয়ে আমার ছেলেটা সারা রাত বমি করেছে, আর এখন বলছিস তুই কিছু বুঝতে পারছিস না? বলি, তুই এসব বিষ বিক্রি করে কত টাকা লাভ করলি রে? একদম মিথ্যে কথা বলবি না গদাধর। তোর ওই নকলি ঘি খেয়ে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। এসব কি বলছেন কি আপনারা? আমি তো এর কিছুই জানি না। গদাধর বাবা, তোকে তো আমরা সৎ মানুষ বলেই জানতাম, তুইও শেষমেশ মানুষের সাথে প্রতারণা শুরু করলি। বিশ্বাস করুন মোড়ল মশাই, আমি কাউকে ঠকানোর জন্য এসব করিনি। গোবিন্দ বলেছিল ব্যবসা করলে ভালো লাভ হবে। আমি শুধু তার কথা মতো তার থেকে পাইকারি দরে কেনা জিনিসগুলোই বিক্রি করছি। এর বেশি কিছু আমি জানি না। তার মানে তুই না জেনেই মানুষের হাতে বিষ তুলে দিয়েছিস? কিন্তু তুই বা কোনো কিছু না জেনে এগুলো বিক্রি করলি কেন? এটা যে কত বড় অন্যায় তুই কি জানিস? আমি ভুল করেছি কর্তা, লোভে পড়ে বুঝতে পারিনি। কিন্তু আমি ইচ্ছে করে কাউকে ক্ষতি করতে চাইনি। ওই গোবিন্দ আর বলাই বারবার আমাকে বলে মিথ্যে কথা। বিশ্বাস করুন মোড়ল মশাই, গদাধর দাদা একদম মিথ্যে কথা বলছে। আমি বা আমরা তার কাছে এসব কিছু বিক্রি করিনি। আমি সত্যি কথা বলছি মোড়ল মশাই। মিথ্যে কথা তো তুমি বলছো ঠাকুরপো। তুমি তো বেশ কয়েকবারই আমাদের বাড়িতে গিয়েছো, এটা কি অস্বীকার করতে পারবে? যেটা আমরা করিনি সেটা স্বীকার অস্বীকারেরই বাকি আছে। ও মোরল দাদু, তুমি বিশ্বাস করো, আমার মা একদম ঠিক বলছে। এই কাকু দুটো সত্যি সত্যি আমাদের বাড়িতে গিয়ে বাবাকে কি সব ব্যবসার কথা বলেছে, আমি নিজের কানে শুনেছি। গোবিন্দ, এবার তুই বল, এসব নকল জিনিস কোথা থেকে এনেছিস? মানে মোড়ল মশাই, আমি আমি তো বললামই, আমি এসব বিষয় জানি না। ওরা ওরা সকলেই মিথ্যে বলছে, মিথ্যে। খবরদার খবরদার গোবিন্দ, আমার সামনে দাঁড়িয়ে একদম মিথ্যা কথা বলবি না। একজন ছোট বাচ্চা কখনো সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলতে পারে না। বাঁচতে চাইলে শিগগির বল, এই পণ্যগুলো তুই কোথায় পেয়েছিস? মানে মোড়ল মশাই, এগুলো আমরা নিজেরাই বানিয়ে। চুপ, একদম চুপ। তোরা টাকার লোভে গ্রামের মানুষকে বিষ খাইয়েছিস। এই অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। তোদের এমন অপরাধের শাস্তি তোদেরকে পেতেই হবে। আর গদাধর, তুইও কিন্তু ওদের মতোই সমান অপরাধী। বিশ্বাস করুন মোড়ল মশাই, আমি জানতাম না এগুলো নকল। যদি জানতাম তবে কখনো এগুলো আমি গ্রামের মানুষের কাছে দিতাম না। এমনকি আমার এই ছোট্ট বাচ্চাকে পর্যন্ত খাওয়াতাম না। আমাকে ক্ষমা করুন, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু বিশ্বাস করুন আমি এসব জানতাম না। ঠিক আছে, আমি বুঝেছি। প্রথম অপরাধ বলে তোকে আমি ক্ষমা করে দিলাম। যা, বাড়ি ফিরে যা। তবে মনে রাখিস, আর কখনোই যেন এমন কিছু না ঘটে। আগে মোড়ল মশাই, আর কখনো এমনটা হবে না। এরপর নিজের ভুল বুঝতে পেরে সকলের কাছে ক্ষমা চেয়ে নিজের বাড়িতে ফিরে গেল গদাধর। আর তারপর থেকে আবারও তার পুরনো সাইকেলটাকে নিয়েই
আগের মতো গ্রামে গ্রামে ফেরি করে জীবন অতিবাহিত করতে লাগলো সে।